স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। বাংলাদেশে আগে সরকার মানুষকে শত্রু মনে করত। সরকারি কাজের সকল স্তরে এই ধারণার বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার মানুষকে মর্যাদা দিয়ে উদ্যোক্তা বানানোর জন্য কাজ করছে, যার ভিত্তি হবে তারুণ্য। বৃহস্পতিবার থাইল্যান্ডে বিমস্টেক ইয়ং জেন ফোরামে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিন ব্যাংককের একটি হোটেলে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামের অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি ও গ্রামীণ ব্যাংকের ইতিহাস নিয়ে। প্রধান উপদেষ্টা জানান, তরুণরাই মূল অনুপ্রেরণার উৎস, কারণ তারা চিন্তা ও উদ্ভাবনী শক্তি দিয়ে পৃথিবী বদলাতে পারে। আমি খুবই সৌভাগ্যবান এখানে তরুণদের সামনে বক্তব্য দিতে পেরে। তাদের চোখে আছে স্বপ্ন ও আইডিয়া। তরুণদের চোখেই আমি কাজ করার অনুপ্রেরণা পাই। ডক্টর ইউনূস বলেছেন, জীবন মানে ভোগবিলাস আর মুনাফা অর্জন নয়, বরং নতুন সভ্যতা নির্মাণে মানুষের জন্য কাজে আসাই হলো জীবন। ভুল ব্যাংকিং নীতি থেকেই গরিবদের জন্য আমি গ্রামীণ ব্যাংক করেছি, গরিবদের ভাগ্য বদল করেছি। এটা নিয়ে অনেক হাসি তামাশা করেছেন। এটা এখন গোটা দুনিয়াতে একটা সফল ব্যবসা। আমি এই ব্যবসা থেকে ভোগ আর মুনাফা নিজের পকেটে ভরিনি। সভ্যতার পরিবর্তনের জন্য পৃথিবীতে ৩-০ নিশ্চিতে তরুণদের কাজ করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যেখানে ৫ জন তরুণ এক হবে, সেখানে একটা ৩-০ ক্লাব গঠন করো। ৩-০ হলো শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদের বৈষম্য ও শূন্য বেকারত্ব। এটা বাস্তবায়ন হলেই পুরো সভ্যতার সিস্টেম বদল হবে। ডক্টর ইউনূস বলেছেন, সংকল্প না নিলে দুনিয়া বদলায় না, আর কার্যকর সংকল্প নিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে তরুণরাই। এই তরুণকে চাকরিজীবী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। চ্যালেঞ্জ না নিলে সিস্টেম, সমাজ, সভ্যতা বদলায় না। তরুণরাই পারে সিস্টেম বদল করতে। নতুন আইডিয়া নিয়ে গ্রামের মানুষের কাছে যেতে হবে। সেই কাজ সফল হলে নিজেকে বড় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দুনিয়া বদলানো যাবে। অনুষ্ঠানে আগত তরুণদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশের আগের সরকার মানুষকে শত্রু মনে করে কাজ করত। এই ধারণার বদল আনা হচ্ছে, এটাই মূল পরিবর্তন। বাংলাদেশের আগের সরকার মানুষকে শত্রু জ্ঞান করে সকল কাজ করত। আমরা এটার রিডিজাইন করেছি। আমাদের কাছে মানুষ মানে সম্ভাবনা। মানুষের ভাগ্য বদলের জন্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। টেকসই ভবিষ্যৎ নির্মাণ আমাদের লক্ষ্য। চাকুরিজীবী নয়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে উদ্যোক্তা গড়ার কারিগর হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। বঙ্গোপসাগরে বাণিজ্য ও ভ্রমণ সম্প্রসারণের লক্ষ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তির সই করেছে বিমস্টেক সদস্য দেশগুলো। বৃহস্পতিবার ৭ দেশের এই অর্থনৈতিক সহযোগিতা জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে এই চুক্তি সই হয়। এ সময় বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে বাস্তবিক ও ফলদায়ক সহযোগিতার উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে বিমস্টেক সম্মেলনের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে থাইল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকের সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। শুক্রবার অনুষ্ঠিত হবে বিমস্টেক শীর্ষ বৈঠক। সম্মেলনে এবারের প্রতিপাদ্য সমৃদ্ধ, প্রাণবন্ত ও উন্মুক্ত বিমস্টেক। আলোচ্য বিষয় ৬টি। এর মধ্যে অন্যতম সম্মেলনের ঘোষণাপত্র ব্যাংকক ভিশন ২০৩০ গ্রহণ। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিন সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক সহযোগিতা চুক্তি সই হয়েছে বলে নিশ্চিত করেছে বিমস্টেক কর্তৃপক্ষ। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বিমস্টেক অঞ্চলে মুক্ত বাণিজ্য চুক্তি ও ফলাফলমুখী বিমস্টেকের উপর গুরুত্ব আরোপ করেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার শেষ হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। জোটের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। থাইল্যান্ডের কাছ থেকে এই দায়িত্ব নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। এদিন সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ছাড়বেন প্রধান উপদেষ্টা সহ সফর সঙ্গীরা। নুরুল সরকার, ৭১, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানিতে নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের পণ্য রপ্তানিতে ১৫% থেকে বাড়িয়ে ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে। ফলে আগের চেয়ে বেশি দামে বাংলাদেশি পণ্য কিনতে হবে মার্কিন ক্রেতাদের। এটিকে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের জন্য উদ্বেগজনক মনে করছেন ব্যবসায়ীরা, যা দেশের রপ্তানি আয়েও প্রভাব ফেলতে পারে। কারণ বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের প্রায় সকল দেশের পণ্য রপ্তানিতে নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক বাড়ানো হয়েছে ৩৭%। এর আগে শুল্কের হার ছিল 15%। সব মিলে এখন মোট শুল্ক গুনতে হবে 52%। অর্থনীতিবিদরা বলছেন, কেন উচ্চ হারে এই শুল্ক আরোপ করা হলো তা নিয়ে এখনই কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা জরুরি। এইটার ফলে বিভিন্ন দেশ এখন আবার পাল্টাপাল্টি শুল্ক আরোপ শুরু করবে, একটা ট্রেড ওয়ার শুরু হবে, যেটার উপরে তারা ডিউটি বসাচ্ছে সেইটার একটা বড় অংশ যে মার্কিন পণ্য কটন সেটা দিয়ে তৈরি। এইটা তো আমরা দ্বিপাক্ষিকভাবেও আমরা তুলতে পারি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির 18% যায় যুক্তরাষ্ট্রে। এইসব পোশাকের বেশিরভাগই তৈরি হয় যুক্তরাষ্ট্র থেকে আনা তুলা থেকে। এই তুলা আমদানি হয় ক্ষেত্র বিশেষে 0 থেকে 1% শুল্কে। বিজিএমই এর সাবেক এই সভাপতি বলছেন, এসব বিবেচনায় কোন হিসাবে বাংলাদেশের উপর এমন কড়া শুল্ক আরোপ করা হলো সেটা তার কাছেও বোধগম্য নয়। যখনই ট্যাক্স বাড়ে তখন যারা বায়ার আছে তারা প্রাইস কমাতে বলে। যারা গার্মেন্টসের বন্ধুরা আছে, যারা ম্যানুফ্যাকচার, তাদেরকে বলবো কোনোভাবেই যেন তারা কোনো এই ব্যাপারে যেন কোনো প্রাইস না কমায়, বরঞ্চ প্রাইস বাড়াতে হবে আমাদেরকে, বিকজ আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের কাঁচামালের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক দেশের পোশাক শিল্পের জন্য হুমকি বলে মনে করছেন ব্যবসায়ীরা, যার প্রভাব ফেলতে পারে বিদেশি বিনিয়োগেও। ইম্পোর্ট বেজ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি আপনি ডিউটি ইম্পোজ করেন, 52% ডিউটি আমাদেরকে একটা ইনফ্যাক্ট একটা মানে বিব্রতকর পরিস্থিতিকে ফেলবে, এবং আমি বিশ্বাস করি এটা এক্সপোর্টকে ডিক্লাইন করবে। বাংলাদেশ ছাড়াও চীনের উপর 34%, ভিয়েতনামের উপর 46%, ইউরোপীয় ইউনিয়নে 20%, পাকিস্তান 29%, ভারতীয় পণ্য রপ্তানির উপর 26% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। ধস নেমেছে এশিয়া শেয়ার বাজারে। বৃহস্পতিবার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রসহ চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিনও চাঙ্গা ছিল এশিয়ার শেয়ার বাজারগুলো। আজ বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক দ্রুত নামতে শুরু করে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে ৩.৩%। প্রযুক্তি খাতের বৃহৎ 7টি প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে 760 বিলিয়ন বা $৭৬,০০০ কোটি। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি 7%। এদিকে ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড করেছে। আউন্স প্রতি $৩,১৬০ উঠে গেছে। শুধু স্বর্ণ নয়, প্রভাব পড়েছে তেলের দামেও। অপরিশোধিত তেলের ব্র্যান্ড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $৭২.৫৬ পৌঁছেছে। জীবনের ব্যস্ততা আর প্রয়োজনে এই শহরের অনেকেরই ঈদ আনন্দ ম্লান হয়ে যায়। কাজ থেকে ছুটি মেলে না, বাড়ি যাওয়ার ফুরসত হয় না। তাই আপনজনের সাথে ঈদ শেষে অনেকেই যখন ঢাকায় ফিরছে, সেই মানুষগুলো তখন ঢাকা ছাড়ছে, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সড়কপথে এখনও তাই ফিরতি পথের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়ার মানুষের সংখ্যাই বেশি। মনির মিল্লাতের প্রতিবেদন। ঈদ রঙিন, ঈদ আনন্দের, তবে কারো কারো জীবনে সেই ঈদ একেবারেই ধূসর। তেমনই একজন বেলাল মিয়া, পেশায় রিক্সা চালক। ঈদে বাড়ি যাননি, একটু বাড়তি রোজগারের আশায় এই শহরে থেকে গেছেন। এই কদিনে যা জমিয়েছেন
তাই নিয়ে ঈদের চতুর্থ দিনে বেলাল মিয়া রওনা করেছেন বাড়ির পথে। চৈত্রের তপ্ত রোদে বেলাল মিয়ার মলিন মুখ মনে করিয়ে দিচ্ছিল সবার ঈদ একদিনে আসে না। গরিব মানুষ আল্লাহ বানাইছে, গরিব কষ্ট করলাম, সব কিছু খরচপাতি দিয়ে দিছিলাম, তারা ঈদ করছে। কিন্তু ওই যে একটা মাইয়া আছে ছোট, আজকে কান্দাড়ি লাগাইছে যে আজকে 1 মাস হলে গেছাও আসো না, আবার এই যে যাইতেছি। ঈদের আগে বাড়ি যেতে গাড়ি ভাড়া বেশি, খরচ বেশি, তাই গার্মেন্টস কর্মী এই মানুষটি বাড়ির পথে রওনা করেছেন ঈদের চতুর্থ দিন। ঈদ আনন্দ মাটি হলেও কিছু টাকা তো বাঁচানো গেল। আমি বাড়িতে যাচ্ছি, ঈদের আগে ভাড়া বেশি লাগে, সেই জন্য আমি এখানে ঈদ করে ঈদের পরে একটু কম দামে যাওয়ার চেষ্টা করছি। ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে বৃহস্পতিবার বাড়ি ফেরা এমন মানুষের সংখ্যাই ছিল বেশি। বেসরকারি চাকরিজীবী, নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী অনেক মানুষ ঈদের পরের এই সময়টায় ঢাকা ছাড়ছেন। যানজট ও বাড়তি ভাড়া আদায়ের অনিয়ম না থাকায় বাড়ির পথে যাত্রাটা ছিল স্বাচ্ছন্দ্যের। রাস্তাঘাটে যে পরিমাণ যে ছিল গতবারের তুলনায় টোটাল কোনো জ্যাম ছিল না। আমরা খুব স্বস্তিতে গাড়িগুলো চালাবো, টাইম টু টাইম গাড়িগুলো পেয়েছি। চাকরি করি, ব্যবসা আছে, এই তাই যেতে পারিনি দেশ গ্রামের বাড়ি। বিপরীতে এদিনও ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। ঈদের ছুটি শেষ না হওয়ায় এখনও বেশিরভাগ কর্মজীবী মানুষ ঢাকামুখী হননি। একটু আগেভাগে যারা ঢাকায় ফিরছেন পথে তাদের কোনো ভোগান্তি হয়নি। আসতে তো কষ্ট হয়, ধরেন টানে বাড়িতে যাওয়া, আবার চাকরির জন্য চলে আসা। রাস্তায় তেমন কোনো যানজট নাই, খুব নির্বিঘ্নে আমরা চলে আসতে পেরেছি। একদম যে সিট ফুল আসতেছে তাও আসতেছে না, অনেক সময় 15টা 20টা সিট ফাঁকা আসতেছে, আবার অনেক সময় হঠাৎ হয়ে যাচ্ছে। ঈদের লম্বা ছুটি শেষে রোববার খুলছে অফিস, কর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে অফিস খোলার আগে শুক্র ও শনিবার ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে। মনির মিল্লাত, 71, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাও কম নয়। যারা বিভিন্ন কারণে ঢাকায় ঈদ করেছেন তারাই এখন বাড়ির পথে। কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। সবুজ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে কেউ ফিরছেন কর্মস্থলে যোগ দিতে, আবার কেউ বা শেষ মুহূর্তের বাড়তি চাপ ও ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানীতে ফিরছেন। এবারের ঈদ যাত্রা নিয়ে বেশ স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। সময়মতো ট্রেন ছাড়ার কারণে গন্তব্যে পৌঁছতে দেরি হয়নি। আর তাই ঈদ যাত্রায় ভোগান্তি তেমন ছিল না বললেই চলে। সবকিছু ঠিকঠাক ছিল, বাট আসার টাইমে ট্রেনে একটু ভিড়টা বেশি ছিল, যাওয়ার টাইমে সবকিছু ঠিকঠাক ছিল। আসতে এই যে আবার শুরু হয়ে গেছে আগের মতো সবকিছু কাজ, এগুলোর জন্য একটু মন খারাপ, বাট ভালোই লাগছে। আগে দেখা যেত যে অনলাইনে টিকিটটা ছাড়ার 1 মিনিটের ভিতরে টিকিট সব শেষ হয়ে যেত। তো এইবার আমার কাছে মনে হয়েছে যে না, টিকিটটা মনে হয় একটু তুলনামূলক বেশি সময় ছিল। বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে আসা প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ভরা। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছেন শুক্রবার ও শনিবার ঢাকামুখী মানুষের চাপ অনেক বাড়বে। মোটামুটি আসা যাওয়া উভয় দিকে যাত্রীদের চাপ আছে, দিন দিন এটা আরো বাড়তে থাকবে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, আমাদের চেকিং এর বিষয়, তারপরে আবার নিরাপত্তার বিষয়, সামগ্রিক প্রস্তুতি আমাদের আছে। এদিকে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপও ছিল বেশ। যারা বিভিন্ন কারণে ঢাকা ঈদ করেছেন তারা এখন ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। কেউ বা যাচ্ছেন বেড়াতে। ঈদ করেছি ঢাকাতে, এখন আর কি নরসিংদীতে বেড়াতে যাওয়ার জন্য এখানে আসা মূলত। এমনিতে তো সবসময় তো আর সময় পাওয়া যায় না, ঈদের ছুটিতে আর কি যাওয়া। পরে আমি জব করি ব্রাহ্মণবাড়িয়াতে, আমার বাসা বরিশাল, আমি ওই জব করি, আমার ইমার্জেন্সি যাইতে হইতেছে। স্বজনদের কাছে যাইতে তো অবশ্যই ভালো লাগবে। আর ঢাকায় ঈদ যেমন কাটে অ্যাকচুয়ালি বাসায় বসে, তেমন কোথাও যাওয়া হয়নি। সন্ধ্যার সময় একটু বাইরে যাওয়া, এছাড়া আর কিছুই না। সব মিলিয়ে কমলাপুর স্টেশনে রাজধানীতে ফেরার তারা যেমন আছে, তেমনি আছে প্রিয়জনের কাছে ফেরার আনন্দ। সবুজ মাহমুদ, 71, কমলাপুর, ঢাকা। উষ্ণতম মাস এপ্রিলে বাড়ছে ভ্যাপসা গরমের তীব্রতা। ক্রমাগতভাবে বাড়ছে তাপমাত্রার তেজ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাস জুড়ে থাকবে গরমের দাপট। তাপমাত্রা পৌঁছাতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর তাপমাত্রার এমন প্রভাবে খেটে খাওয়া মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। অসহনীয় গরমে খেটে খাওয়া মানুষের দুমুঠো খাবারের সংস্থা করাই কঠিন হয়ে যাচ্ছে।
মাহমুদুল হাসান শিবলির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারিফ। মাথার ওপর তির্যক সূর্য, তপ্ত রোদ আর গরমের তীব্রতা থেকে রেহাই পেতে লেকের একপাশে পানিতে নেমে স্বস্তি খুঁজছে কুকুর, আর পাখিরা গলা ভেজাচ্ছে লেকের জলে। এদিকে লেকের অপর প্রান্তে দুরন্ত শিশু কিশোর সাফায়েত আবদুল্লাহরা মেতেছে দুরন্তপনায়। সূর্যের তাপকে হার মানাতে পানিতে লাফিয়ে ঝাঁপিয়ে সাঁতার কাটছে তারা। ডুবি করলাম, তারপর গোসল করলাম, শরীরটা ঠান্ডা লাগতেছে, তাই এখানে একটু আসলাম, ফিল একটু ভালোই লাগে। মানে এটা হচ্ছে গরিবের সুইমিং পুল। এত গরম, বন্ধুদের সাথে পানি ডুবি করলাম, ঠিক আসলাম, গোসল করলাম, লাফালাফি করলাম, বল দিয়ে সাঁতার কাটলাম। তীব্র গরমে পানি বা পুকুর বা লেক দেখলে নেমে পড়ার ইচ্ছে জাগাই স্বাভাবিক। সেই ইচ্ছে কর্মজীবীরা দমিয়ে রাখলেও এই দুরন্ত শিশুরা কিন্তু দমিয়ে রাখতে পারেননি। তারা নেমে পড়েছেন পানিতে, গরমকে দিয়েছেন ছুটি। শিশুরা যখন পানিতে স্বস্তি খুঁজছে, তখন লেকের তীর ঘেঁষে দাঁড়ানো ভ্রাম্যমাণ শরবত আর পানি বিক্রেতারা কাটাচ্ছে ব্যস্ত সময়। ঘামে শরীর ভিজে গেলেও তাদের স্বস্তি বেচাকেনা বাড়ায়। তবে ভেতরের আকাঙ্ক্ষা সব ফেলে শিশুদের সাথে যোগ দিয়ে পানিতে সাঁতরানোর। গরমেই, কারণ এই গরমে ব্যবসা করতে পারতেছি না ভালো করে, ছাতাও নাই, গরম লাগতেছে অনেক। ব্যবসাটা আলহামদুলিল্লাহ ভালো, এই গরমের মধ্যে মানুষ যাই আসে এক গ্লাস করে শরবত খাইয়া যায় না। কাস্টমার না থাকে ওই সময় দোকানে বয়ে থাকি, হাত পা ভিজাই। প্রতিদিন 10 কেজির মতন বেচতে পারি। তো খালি পায়ে আপনার দাঁড়াইতে অনেক কষ্ট হয়ে যেতেছে। গরমটা বেশি তাপমাত্রার পরে তো অতিরিক্ত গরম, ঠান্ডা শরবত খেতে মন চায়, ঠান্ডা পানি খেতে মন চায়, গোসল করতে মন চায়। এদিকে রিক্সা চালকদের প্যাডেলের চাপের চেয়েও বড় আকারের চাপ মাথার উপরের সূর্য। ফ্যাপসা গরমে জীবন যায় যায়, তাই তো কেউ কেউ ধর্ণা দিচ্ছেন রাস্তার পাশের শরবতের দোকানে। অনেক গরম, গরমের ভিতরে গাড়ি চালাইতেছি, ঠেকা পড়ে তো গাড়ি চালাইতে, সংসার চালাই দেবো। কষ্ট হয়, এখন তো মেনে নেওয়া লাগবে বাবা, পেটের দুঃখে মেনে নিতে হবে, এখন ভাত খাইতে তো হবে বাবা। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলের মাস জুড়ে থাকবে গরমের প্রভাব, তাপমাত্রা বাড়বে আরও। কোথাও বৃষ্টি হলে তাৎক্ষণিক কমলেও তা আবার বেড়ে যাবে, হতে পারে ঝড়ও। বৃষ্টিপাত যখন হবে তাপটা প্রভাবটা প্রশমিত হয়ে যাবে, আর বৃষ্টিপাত না হলে তাপ প্রভাবটা অব্যাহত থাকবে। মৃদু তাপ প্রবাহ কিছু কিছু অঞ্চলে, রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে তাপপ্রবাহটা এখনও রয়েছে। এবং আমাদের যে জলবায়ুগত বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য অনুসারে আমরা দেখছি যে এপ্রিল মাসটা আমাদের উষ্ণতম মাস। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এপ্রিলে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের তাপমাত্রা বেড়ে হতে পারে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। মাইনুল মারুফ, 71, ঢাকা। অবাধ্য ভবন নির্মাণকারীদের আইন মানাতে এবার ভিন্ন পথে হাঁটছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নকশা অনুযায়ী বাড়ি বানানো না হলে বন্ধ করে দেয়া হচ্ছে বিদ্যুৎ ও পানি সংযোগ। 71 টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন রাজুকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। বেদখলে থাকা জমি উদ্ধার এবং দুর্নীতি বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। রুহুল আমিনের রিপোর্ট। মেগাসিটি ঢাকা খামখেয়ালির উন্নয়ন এই মহানগরের নাগরিকদের জীবনে এনেছে অবর্ণনীয় দুর্ভোগ। নানা রকম দূষণ, বিশুদ্ধ পানি বায়ুর স্বল্পতা, যানজট, আবাসন সংকট, এমন নানা সমস্যা নিয়ে পার হচ্ছে এখানকার নাগরিক জীবন। এসব সমস্যা নিয়ে যখন আলোচনা হয় তখন বেশিরভাগ দায় পড়ে নগর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঘাড়ে। দুর্নীতি, দক্ষতার অভাব, উদাসীনতা, প্লটের ব্যবসা, এমন নানা অভিযোগে বিদ্ধ হয় সংস্থাটি। সম্প্রতি রাজুক চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বেসরকারি খাত থেকে আসা প্রকৌশলী রিয়াজুল ইসলাম। অন্তর্বর্তী সরকার আসার পর এই সংস্থার সদস্য পদে নিয়োগ পান তিনি। 71কে জানান 3 কর্মপরিকল্পনার কথা, যার অন্যতম নকশা বহির্ভূত ভবন নির্মাণ বন্ধ করা, আর এজন্য সহযোগিতা নিচ্ছেন পানি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর। যেসব বিল্ডিংয়ের কাজ এখন চলতেছে রানিং, এই বিল্ডিংগুলোতে যে ব্যত্যয় আছে, এই কাজগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। আর আগে হলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতো, আবার তারা নিজেরা নিয়ে নিত। আমরা এখন বিদ্যুতের মিটারটা সিজ করতেছে আমরা রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ওয়াসারকেও আমরা বলতেছি তারাও পানি বন্ধ করে দেবে, যাতে, এবং এটার রেজাল্ট আমরা পাচ্ছি। এবং তারা কিন্তু এখন আর ওই নিজে নিজে শুরু করে না, তারা এখন আমাদের কাছে জোর দিয়ে আসতেছে যে কি করা যায়। তো এটা হলো ব্যাপার যে আমরা এই ব্যত্যয়টাকে আমরা অ্যাকচুয়ালি
একদম সিরিয়াসলি দেখতে চাচ্ছি। বিস্তর দুর্নীতির জন্য অভিযুক্ত প্রতিষ্ঠান রাজুকে এবার দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে কঠোর হওয়ার কথাও জানান চেয়ারম্যান। দেখতে চান দৃশ্যমান উন্নতি। রাজুকের জমি থেকে দখলদারদেরও উচ্ছেদ করতে চান রিয়াজুল ইসলাম। জানান এরই মধ্যে কমিটি করে বেদখলে থাকা জমির তথ্য যাচাই করা হচ্ছে। প্রত্যেকটা জোনে জোনে আমাদের কি পরিমাণ জমি যেটা আমাদের কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে আমাদের দখলে নাই, সেগুলো আমরা একটা উদ্ধার করার জন্য একটা পরিকল্পনা নিচ্ছি। আর থার্ড হলো আমাদের যে ইন্টারনাল দুর্নীতি, আমাদের ইন্সপেক্টর, আমাদের নিচের লেভেলের কানুনগো, আমাদের এডি, এই লেভেলের যে লোকজনের সঙ্গে যদি আমরা কোনো দুর্নীতির প্রমাণ পাই, অলরেডি আমরা বেশ কয়েকজনকে আমরা সকোজ করতেছি, সাসপেন্ডও করতেছি। আমি রেগুলার কিন্তু সকোজ এবং সাসপেন্ডের ফাইলে কিন্তু সই করতেছি। আমার কথা হলো আমরা একটা দৃশ্যত একটা স্বচ্ছতা আনতে চাই। পতিত সরকারের আমলে ভাগাভাগি হওয়া প্লটগুলো ফেরত আনাও তার অন্যতম লক্ষ্য বলে জানান রাজুক চেয়ারম্যান। ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব বিতর্কেরও যৌক্তিক সমাধান দেখতে চান তিনি। এজন্য আবার সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। রুহুল আমিন, ৭১, ঢাকা। রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমে এসেছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকলেও ফাঁকা রাজধানীতে নিরাপদে চলাচল করেছে নগরবাসী। পুলিশ, র্যাব আর সেনাবাহিনীর নিয়মিত টহলের কারণে চুরি ছিনতাইয়ের ঘটনা কমে এসেছে বলে জানিয়েছে রাজধানীবাসী। আবাসিক এলাকাগুলোতে সোসাইটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ফলে ঈদ অনেকটাই নিরাপদে হয়েছে বলে স্বস্তি জানিয়েছে নগরবাসী। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। রমজান শুরুর আগে রাজধানী জুড়ে হঠাৎ করেই বেড়ে যায় চুরি ছিনতাইয়ের ঘটনা। রাত হলে নগরবাসীর কাছে আতঙ্কের কারণ ছিল নিরাপত্তাহীনতা। রমজান মাস শুরুর পরেই নড়ে চড়ে বসে নিরাপত্তা বাহিনী। শুরু হয় রাতভর টহল আর মোড়ে মোড়ে বসানো হয় তল্লাশি চৌকি। বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান সেনা ও পুলিশের টহলে চুরি ছিনতাই কমেছে। পুলিশ তৎপর আছে। পুলিশ আজকে সকালবেলায় মসজিদের সামনে দিয়ে দেখলাম যে ২-৩বার চক্কর দিয়েছে। সব জায়গাতেই দেখেছি যে নিরাপত্তা বাহিনীরা খুব ভালোভাবে তারা আমাদের ঢাকায় যারা ছিলাম সবাইকে খুব ভালো করে তারা নিরাপত্তা দিয়েছে। র্যাব ছিল, তারপর আর্মি ছিল, পুলিশ ছিল, তারা সবাই ছিল। আমি যখনই বের হয়েছি তখনই আমি তাদেরকে দেখেছি। ঢাকার যে মেইন জায়গাগুলো এমনি বাইরের এলাকা বাদ দিলাম, এইদিকে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল। ছিনতাই রাখা জানি ঈদের আগে কিছু হয়েছে, কিন্তু ঈদের মধ্যে কিছু হয় নাই, মোটামুটি ভালো। বিভিন্ন হাউজিং সোসাইটির পক্ষ থেকে এলাকায় রাতভর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রতিটি বাসা বাড়ির গেটে নিরাপত্তা প্রহরী থাকার কারণে চুরির মতো ঘটনা অনেকটাই কমে এসেছে। রাতের নাইটের জন্য ৭-৮ জন, এর জন্য হাউজিং আলারা সবাই সিকিউরিটি গার্ড নিরাপত্তা সব গলিতে রাত্রে একজন করে সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে। মনে করেন নিরাপত্তার ঘটনা হয়েছে আপনার আর্মি টল দেয় রাইতে, হ্যাঁ, এবার আপনার রাস্তায় আপনার লোক আছে। নিরাপত্তা খুব ভালো দেখতে আসে। এই কদিন এক সপ্তাহ রোজা ভরিয়াই আমরা দেখছি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, অনেক ভালো আছে। মিরপুর মোহাম্মদপুর আদাবর থানায় গত 4 দিনে গড়ে 20টি করে চুরি ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে। প্রতিদিনই চুরির অভিযোগ করতে অনেকেই থানায় আসেন। সকালবেলা উঠে দেখি যে অনেক কিছু নিয়ে গেছে বাড়ি থেকে। উপর দিয়ে ঢুকে বের হওয়ার সময় গেট দিয়ে বের হয়ে গেছে। আমার ফোন ছিল 2টা, আর ওয়ালেটটা সাইডে ছিল, ওয়ালেট পাইনি। কিছু রান্নাবাড়া করার তেল ছিল, ময় মশলা হাবিজাবি যা লাগে এগুলো সব একটা ইয়াতে ছিল, এগুলো সব একেবারে নিয়ে নিছে। তবে এসব থানায় বিভিন্ন অভিযোগ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে কোনো থানার ওসিকেই থানায় পাওয়া যায়নি। তাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য কল করা হলেও তাদের কেউ সেই কল রিসিভ করেননি। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ঈদের ছুটিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বেড়েছে দুর্ঘটনায় আহত রোগীর ভিড়। স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। সারা দেশ থেকে আসা এই রোগীদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত। এদের 30% রোগী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। জাতীয় পঙ্গু হাসপাতাল জরুরি বিভাগ জুড়ে দুর্ঘটনায় আহত রোগীদের ভিড়। ঈদের আগের রাত থেকেই দুর্ঘটনায় আহত রোগীদের ভিড় বাড়ে এই হাসপাতালে। স্বাভাবিক সময় এই হাসপাতালে রোজ দুর্ঘটনার রোগী আসে 100 থেকে 150। এখন রোগী আসছে প্রায় দ্বিগুণ, যাদের বেশিরভাগই সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় আহত হওয়া রোগী। গেল 4 দিনে এমন রোগী ভর্তি হয়েছে 1000-এরও বেশি। এদের 30% মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। গাড়ি ভাঙছে, আমার হাত মনে হয় ভেঙে গেছে।
এক্সট্রা করলো, এক্সট্রার মধ্যে বলছে হাত বলে ভাঙে গেছে স্যার। আপনার ঠ্যাঙের পুরোটা ভাঙে গেছে স্যার, ঠিক আছে ঠিক আছে পড়ছে স্যার। বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইক পড়ে গেছে, ও পড়ছে, তারপর ওপর বাইক পড়ছে। ঈদের ছুটিতে এমন রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা মাথায় নিয়েই প্রস্তুত ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরও রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার নার্সরা। কারো হাত, কারো পা, কারো মেজর স্পাইনাল প্রবলেম। আমরা এক্সরে করাইছি, এখন ওনার অপারেশন করতে হবে, হাতের এবং পায়ের আঙ্গুল ভেঙে গেছে। আমার মনে করলাম যে এই হাড় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক জানান, ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে এবার পর্যাপ্ত ডাক্তার রাখা হয়েছে। জাতীয় অর্থোপেডিক ও ঢাকা মেডিকেল হাসপাতালেও চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটিতে জনবল একটা সমস্যা থাকে, তখন বলেছে যে এবার জেলার মধ্যে যে উপজেলার বেড একটা বেশি আছে, যেখানে কম আছে, অধিদপ্তর অনুমতি ছাড়াই সিভিল সার্জন নিজেরাই কিন্তু এই সমন্বয় করতে পারবে। মেহেদী হাসান, ৭১, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে উপজেলার সাতখামাইল রেল স্টেশন এলাকায় এই আগুনের ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইল এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পৌনে 1 ঘন্টার চেষ্টায় তা পুরোপুরি নেভানো হয়। এর 3 ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। ঈদের ছুটিতে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন অনায়াসে। তবে নেটওয়ার্ক সমস্যা সহ কিছু ব্যাংকের আন্তঃলেনদেনে জটিলতায় পড়তে হয়েছে অনেককেই। গ্রাহকরা বলছেন সমস্যাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাসা থেকে নিজ ব্যাংকের এটিএম বুথ কিছুটা দূরে হওয়ায় দেলোয়ার হোসেন আসেন অন্য আরেকটি ব্যাংকের বুথে। পরপর 2বার চেষ্টা করেও অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারেননি। 2বার ট্রাই করলাম, কিন্তু আমি কাঙ্ক্ষিত সার্ভিসটা পেলাম না। তা কাজেই এটা তো আমাদের জন্য একটা হয়রানি। যদি অন্যান্য সময় পাই, তবে ঈদের সময় কেন পাবো না? আবার গোবিন্দকুণ্ড যে ব্যাংকের গ্রাহক, সেই ব্যাংকের বুথ থেকেই টাকা তুলতে পারেননি নেটওয়ার্ক জটিলতায়। সম্ভবত মেশিন নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে সার্ভিস ইজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তবে পাশে অন্য আরেকটি ব্যাংকের বুথ থেকে ঝামেলা ছাড়াই টাকা তুলেছেন। ওই বুথ থেকে আমি টাকাটা নিতে পারিনি, তারপর আমি এই বুথে আসে যখন ট্রানজ্যাকশন করলাম তখন আমি টাকাটা পেয়েছি। তবে এরকম কিছু বিচ্ছিন্ন সমস্যা ছাড়া বেশিরভাগ গ্রাহকই নিজ ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পেরেছেন অনায়াসে। ঈদের পরে আজকে ফার্স্ট টাকা তুললাম, কোনো সমস্যা হয়নি। আর ঈদের আগের দিন টাকা তুলেছি, ইট ওয়াজ ফাইন। ঈদের এই পর্যন্ত আমি 3-4 বার টাকা তুলেছি, কোনো রকম প্রবলেম পাইনি। নিরাপত্তা কর্মীরা বলছেন ঈদের বন্ধে স্বাভাবিক সময়ের চেয়ে বুথে গ্রাহক এসেছেন কম। লেনদেন একটু কম হয়, আগে যদি 50 জন আসতো, এখন 2, 4, 5, 10 জন 20 জন এরকম আসে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ঈদের বন্ধে বুথে আন্তঃলেনদেন সুবিধা নিশ্চিত করেছে ব্যাংকগুলো। রাখা হয়েছে পর্যাপ্ত টাকা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপের যে ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন, তার বিরোধিতায় সোচ্চার হয়েছে চীন, জাপান, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ। ট্রাম্পের এই ঘোষণায় দেশগুলোর দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের ব্যাপকভাবে ক্ষুব্ধ হওয়ার বিষয়টি উঠে এসেছে। ট্রাম্পের নতুন করে এই শুল্ক আরোপ করাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে চীন। সেই সঙ্গে নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে দেশটি। দ্য জার্মান অটোমেটিভ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন VDA বলেছে, এই শুল্ক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যাই শুধু বাড়াবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে 24% শুল্ক আরোপের শিকার জাপান। দেশটির বাণিজ্যমন্ত্রী ইয়োশিমুতো ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের এই একতরফা শুল্ক পদক্ষেপ খুবই দুঃখজনক। এটি জাপানের উপর প্রয়োগ না করার জন্য ওয়াশিংটনকে জোরালো আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অর্থনৈতিক চুক্তিতে আবদ্ধ হতে যুক্তরাজ্য শান্ত ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী জোনাথন রেনল্ডস।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে মৌলিকভাবে বদলে দেবে। ব্রাজিলের আইনসভা ইকোনমিক রেসিপ্রোসিটি ল নামে একটি আইনের অনুমোদন দিয়েছে। দেশটির রপ্তানি পণ্যের উপর 10% শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নিতে নির্বাহী বিভাগকে অনুমতি দেওয়া হয়েছে। এদিকে সুইজারল্যান্ডের ওপর 31% শুল্ক আরোপের পর দেশটির প্রেসিডেন্ট কারিন কেলার শাটার বলেছেন, সামনে কি পদক্ষেপ নেওয়া হবে সরকার সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে। থাই প্রধানমন্ত্রী পেতান্তার্ন সিনওয়াত্রা বলেছেন, ট্রাম্পের 36% শুল্ক আরোপ কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে শক্ত পরিকল্পনা তার সরকারের রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, হারে শুল্ক আরোপ বসিয়ে ট্রাম্প ভুল পদক্ষেপ নিয়েছেন। পেট্রো বলেন, যুক্তরাষ্ট্র সরকার এখন ধারণা করছে তার আমদানি করা পণ্যের উপর ঢালাওভাবে শুল্ক আরোপ করে নিজেদের উৎপাদন সম্পদ ও কর্মসংস্থান বাড়াতে পারবে, তবে এটা ভুল হতে পারে। সৃষ্টি ঘটক, ৭১। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর 37% আমদানি শুল্ক আরোপের পর বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক পোস্টে প্রেস সচিব এসব কথা বলেন। শফিকুল আলম লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।